আসসালামু আলাইকুম এসএসসি 26। কি অবস্থা তোমাদের? হ্যাঁ, তোমাদের তো এক্সামে হয়তো আর 2-3 মাস আছে। সময় এসে লাস্ট একটা রিভিশন টাইম চলছে, তো এই সময় পড়াশিখু একাডেমি থেকে তোমাদের জন্য ওয়ান শটের একটা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে জীববিজ্ঞানের উপর। তো আমি ফায়াজ রহমান অপূর্ব বর্তমান অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ। চলো শুরু করি আমাদের আজকে ক্লাস। তো ফার্স্টে আমরা হচ্ছে চ্যাপ্টার 1 দিয়ে স্টার্ট করি। আমরা বেসিক্যালি চ্যাপ্টার 1-এর মোটামুটি যেটুকু আমাদের ডেসক্রিপশন জানা দরকার, এরপর হচ্ছে ক্রিয়েটিভ, এমসিকিউ, শর্ট কোশ্চেন সবই আমরা হচ্ছে দেখবো দেখবো মোটামুটি। আচ্ছা, ফার্স্টে আসি জীববিজ্ঞান জিনিসটা। জীববিজ্ঞান বলতে বেসিক্যালি আমাদের আশেপাশে যে জীবিত বস্তুগুলো আছে সেগুলো নিয়ে যে বিজ্ঞান বা যেগুলো নিয়ে যে আলোচনা, সেটাকে আমরা জীববিজ্ঞানের সাবজেক্টের আন্ডারে অধ্যয়ন করতেছি। আচ্ছা, প্রথমত এই জীববিজ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞান বলতে আমরা খাতা কলমে যে কাজগুলো করতেছি বা লেখালেখি করতেছি, আমরা বই থেকে পড়তেছি, এগুলো হচ্ছে আমার ভৌত জীববিজ্ঞানের পার্ট হিসেবে পড়তেছে। আর দ্বিতীয়টা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, যেটা হচ্ছে আমার থিওরিটিক্যাল পার্ট, বা আমি হচ্ছে মানে হাতে কলমে যা কাজ করতেছি। যেমন হচ্ছে ডাক্তার হয়তো সিজার করতেছে, বা আমরা হচ্ছে ব্যাংক কাটতেছি। তো এই যে যে বিষয়গুলো, প্রত্যেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের মধ্যে পড়তেছে। আচ্ছা, এখন এই ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানে কিছু হচ্ছে খাত আছে, সেই খাত বা কিছু আলোচনার বিষয় আছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে এগুলো হচ্ছে ডিফারেন্ট সাবজেক্টে ভাগ করা হয়েছে। তো প্রথমে আসো আমরা ভৌত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করি। ভৌত জীববিজ্ঞানের প্রথমটা কি, সেটা হচ্ছে জুওলজি। জুওলজি মানে জু মানে আমার হচ্ছে জু মানে চিড়িয়াখানা, তার মানে সেখানে প্রাণী নিয়ে আলোচনা, প্রাণীর গঠন, আচরণ, শ্রেণীবিন্যাস ইত্যাদি। উদ্ভিদ বিজ্ঞান সেটা হচ্ছে বোটানি, উদ্ভিদ নিয়ে আলোচনা, উদ্ভিদের গঠন, বৃদ্ধি, প্রজনন এক্সেট্রা নিয়ে আলোচনা। অণুজীব বিজ্ঞান, আচ্ছা মাইক্রোবায়োলজি আমার সাবজেক্ট। আচ্ছা, মাইক্রোবায়োলজি, মাইক্রো দেখো, মাইক্রো মানে কি ছোট, এই ছোট লেভেলের যে জীব নিয়ে আলোচনা, সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি পার্ট। যেমন কি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর ক্ষুদ্র জীব অধ্যয়ন, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজির অংশ। তারপর আসি যে জীব রসায়ন বা বায়োকেমিস্ট্রি। জীব রসায়ন বলতে কি, জীবের মধ্যে যে রসায়ন সেটাকে আমরা বলছি বায়োকেমিস্ট্রি অথবা জীব রসায়ন। আচ্ছা, জীব দেহে রাসায়নিক বিক্রিয়া ও যৌগ। এখন একটা জীবের ভেতরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলতেছে সেগুলো তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রির অংশ। আচ্ছা, তারপরে আসি আণবিক জীববিজ্ঞান। অণু সম্পর্কে আমরা জানি, অনেক ক্ষুদ্র একটা পার্টকে আমরা অণু বলি। এখন এই ক্ষুদ্র লেভেলে গিয়ে যখন আমরা জীবের অভ্যন্তরীণ আলোচনা করি, সেটা হচ্ছে আমার আণবিক জীববিজ্ঞান বা মলিকুলার বায়োলজির অংশ। যেমন ডিএনএ, ডিএনএ কে বলা হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আবার তোমার হচ্ছে আরএনএ, আরএনএ কে বলছে আমরা শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই যে ডিএনএ এবং আরএনএ দেখছো, দুইটাই আমাদের বংশগতীয় যে বৈশিষ্ট্য সেগুলো ধারণ করে। তারপর প্রোটিন, প্রোটিন আমাদের দেহ হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। তারপর আসো যে জীব পদার্থ বিজ্ঞান বা বায়োফিজিক্স, জীবদেহের ভৌত প্রক্রিয়া ও শক্তির কার্য বা কি কাজ করতেছে আমার দেহের মধ্যে, কিভাবে কাজ হচ্ছে, সেটা হচ্ছে এখানে আলোচনা অংশ। তারপর আসে হচ্ছে কীটতত্ত্ব। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, মানে আমার হচ্ছে যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো করি আমরা, এগুলো নিয়ে আলোচনা। আচ্ছা, কীটতত্ত্ব বা এন্টোমোলজি, আমরা এই যে পোকামাকড় কাটতেছি বা পোকামাকড় যে আমাদের শস্য ক্ষেত্রে কি কাজে লাগছে, এগুলো যে আমরা কাজে লাগাচ্ছি, এগুলোর বিষয়ে যেখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমার এন্টোমোলজির পার্ট। তো এন্টোমোলজি উপকারী ও বেসিক্যালি কীট পতঙ্গের উপকারী ও ক্ষতিকর দিক অধ্যয়ন করতে সাহায্য করে। তারপর আসি বায়োটেকনোলজি। টেকনোলজি মানে কি, প্রযুক্তি। আর বায়ো মানে জীব, তাহলে জীব প্রযুক্তি মানে আমার জীবের মধ্যে যে প্রযুক্তিগত জিনিসের সহায়তায় জীবের মধ্যে যে চেঞ্জেস গুলো নিয়ে আসছে নিজেদের ইচ্ছা মতো। যেমন আমরা হচ্ছে উচ্চ ফলনশীল ধান লাগাচ্ছি, আগে ধান একটা মাঠের মধ্যে 10টা হতো, পরবর্তীতে আমরা এই প্রযুক্তি ইউজ করার ফলে আমার এই একটা মাঠের মধ্যে আমার 100টা ধান হচ্ছে। তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে জীব প্রযুক্তির অংশ। বা একটা গরু আগে 1 লিটার দুধ দিত, পরবর্তীতে জীব প্রযুক্তি ব্যবহার করার ফলে 10 লিটার দুধ দিচ্ছে। এগুলো হচ্ছে জীব প্রযুক্তির অংশ। এখন দ্বিতীয়টা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, এই যে আমাদের ডাক্তাররা যে ইয়ে করে, যে মেডিসিন দিচ্ছে বা তোমার হচ্ছে সিজার গুলো করতেছে, এই যে বিভিন্ন কাজ, সেগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে পড়ছে। পরিবেশবিদ বা ইকোলজি, জীব ও পরিবেশ সম্পর্কে পারস্পরিক সম্পর্ক। আচ্ছা, জীব
ও পরিবেশ। আমরা জীব, তাই আমার জীবের আশেপাশে যে গাছপালা, নদী নালা, পাখি, পাহাড় পর্বত যা আছে সবগুলো আমার হচ্ছে পরিবেশের অংশ। তো আমার সাথে এই যে বাতাসের কি সম্পর্ক, আমি বাতাস নিচ্ছি বাতাস ছাড়তেছি, বা একটা পশু তোমার একটা মানে পরিবেশের মধ্যে আছে, সে সেই পরিবেশ থেকে ঘাস খাচ্ছে বা তোমার হচ্ছে বাতাস নিচ্ছে, চলাচল করতেছে, এই যে বিভিন্ন বিষয়গুলো তার পরিবেশের অংশগুলো। তারপর আসি কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার বায়োলজি। আচ্ছা, এগ্রিকালচার বায়োলজি বলতে আমার যে শস্য ক্ষেত আছে বা এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো আছে, এগুলো যে বায়োলজিতে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে তোমার এগ্রিকালচার বায়োলজি, উদ্ভিদ ও প্রাণী উৎপাদন উন্নয়ন। ওকে। তারপর জেনেটিক্স বা বংশগতীয় বিদ্যা, বংশগতি ও বংশগত রোগ বিশ্লেষণ। মানে আমরা যে এই যে আমরা যে বাবা মার মতো দেখতে কেন, বা বাবা মার কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসে, তারপর বাবা মা থেকে কিছু রোগ আমাদের মধ্যে আসতেছে, এগুলো সব হচ্ছে জেনেটিক্স বা বংশগতীয় বিদ্যার হচ্ছে আলোচনার বিষয়। তারপর আসি বিবর্তনমূলক বা ইভলিউশনারি বায়োলজি। ইভলিউশনারি বায়োলজি বলতে যে আমরা একটা কথা শুনছি না যে অনেক জায়গায় হতো বা মুভিতে খেয়াল করছি যে বানর থেকে মানুষ আসতেছে, কিন্তু জিনিসগুলো এমন না। যে সায়েন্টিফিক্যালি এটা বলে যে বানর থেকে মানুষ আসে, কিন্তু বর্তমানে সায়েন্স এবং আমাদের ধর্ম থেকেও বলা যায়, যে ইসলামেও বলে যে এরকম জিনিসটা না, যে বানর থেকে মানুষ হয়নি। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকেই তার সুগঠিত এবং সুনির্দিষ্ট ভাবে সৃষ্টি করছে। তো এইখানে হচ্ছে এই যে কথা যে বানর থেকে মানুষ আসছে, এই যে এখানে যে এই আলোচনাটা বা হচ্ছে আগেকার মানুষ অনেক লম্বা ছিল, এখনকার মানুষ শর্ট, এই যে এখন ক্যান এইখান থেকে এখানে ক্যান এরকম ইভলিউশন, বা 100 বছর বা 1000 বছরে ক্যান মানুষ এরকম বানর থেকে মানুষ হয়েছে বা মানুষ লম্বা থেকে শর্ট হয়েছে, এই যে এই বিষয়গুলো হচ্ছে তোমার বিবর্তন বা ইভলিউশনের বায়োলজি, জীবের উৎপত্তি ও পরিবর্তন। তারপর আসে সমুদ্র বিজ্ঞান বা মেইন বায়োলজি, যে সামুদ্রিক জীব অধ্যয়ন। আচ্ছা, তো এইগুলা হচ্ছে বেসিক্যালি গেল। এখন এইগুলো তোমাদের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে মুখস্থ রাখা লাগবে, যে আমার ভৌত জীব বিজ্ঞানের মধ্যে কি কি পার্ট পড়তেছে, এটা মাস্ট মুখস্থ। পয়েন্টগুলো আছে সব হচ্ছে মুখস্থ করে ফেলবে, ভৌত জীব বিজ্ঞানে কি কি পয়েন্ট আছে, ফলিত জীব বিজ্ঞানে কি কি পয়েন্ট আছে। তো আর পয়েন্টগুলো মুখস্থ করলা, এখান থেকে এমসিকিউ আসবে কিভাবে, যে আমার এখান থেকে হয়তো 3টা দিবে, দিয়ে আবার এখান থেকে একটা দিবে, দিয়ে বলবে যে কোনটি ভৌত জীব বিজ্ঞানের অংশ নয়, তখন কি এন্টোমোলজি অংশ নয়। আবার ফলিত জীববিজ্ঞান এখান থেকে 3টা দিল, দিয়ে তোমার এখান থেকে একটা দিল, বললো যে ফলিত জীববিজ্ঞানের অংশ নয় কোনটি, তখন জীব পদার্থ বিজ্ঞান তোমার ফলিত জীববিজ্ঞানের অংশ নয়। তো এগুলা তোমার হচ্ছে মুখস্থ করবা, যে জীব ভৌত জীববিজ্ঞানে কি কি পয়েন্ট আছে এবং ফলিত জীববিজ্ঞানে কি কি পয়েন্ট আছে, প্রত্যেকটা মুখস্থ করবা। করার পরে তোমাদের কাজ হবে যে এগুলো হচ্ছে ডিসকাশন মুখস্থ করা, ভিতরে হচ্ছে কি কি বলছে যে বুঝতে পারো, যেন তোমার জন্য সংজ্ঞা দিলে তুমি লিখতে পারো যে এইখানে এইটা লিখতে হবে। আন্ডারস্টুড? এই স্লাইডে এইটুকুই তোমাদের ইম্পর্টেন্ট, যে ভৌত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞানের পার্ট কোনগুলো এবং কিসে কি হয়। তোমাদের বইতে খেয়াল করবা প্রথম দিকেই তোমার হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানে আলোচনা করা আছে, তো এগুলো পড়ে ফেলবা। ওকে। আচ্ছা, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটু, আবার তোমার হচ্ছে এ নাম্বার বি নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ভিভিআই কিন্তু একটু, হ্যাঁ, এটা থেকে এমসিকিউ তোমরা পাবাই মোটামুটি শিওর। ওকে, ডান। আমরা আসো নেক্সট স্লাইডে মুভ করি। ওকে, এখন আমরা জীব জগতে আলোচনা করি। এখন আমাদের পড়ার সুবিধার্থে আমরা হচ্ছে কোনো একটা বিষয়কে যদি ভাগ ভাগ করে নিয়ে পড়ি, তাহলে সেটা আমার জন্য ইজি হবে। এই জন্যই মার্গুলিস এবং উইটেকার তারা দুজন 1972 সালে জীব জগৎকে আমার 2টা ভাগে ভাগ করে দিয়ে গেছে, যে প্রথমে হচ্ছে সুপার কিংডম 1 এবং পরবর্তীতে হচ্ছে সুপার কিংডম 2। আচ্ছা, সুপার কিংডম 1 হচ্ছে প্রোকারিওটিক এবং সুপার কিংডম 2 কে আমরা ইউক্যারিওটিক বলছি। প্রোক্যারিওটিক বলতে বেসিক্যালি বোঝায় যে আমার অনুন্নত যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিকের পার্ট। তুমি খেয়াল করো যে প্রোক্যারিওটিক শব্দটা প্রোকারিওটিক, এখানে প্রোক্যারিওটিক। আচ্ছা, প্রো মানে তোমার হচ্ছে আদি বোঝায়, মানে প্রোর একটা গ্রিক ওয়ার্ড যেটা মানে বোঝা হচ্ছে আদি। ক্যারিও আসছে বেসিক্যালি ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন মানে বোঝা যাচ্ছে নিউক্লিয়াস। আর টিক থেকে আসছে, টিক মানে হচ্ছে সেল। তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত যে কোষ তাদেরকে আমরা প্রোক্যারিওটিক কোষ বলি। এবং ইউক্যারিওটিক কোষ কি, যে দেখো ইউ ক্যারিয়ন, এটা হচ্ছে টিক, মানে ইউ মানে ট্রু, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর টিক মানে সেল। মানে ট্রু অথবা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে কোষগুলো আছে সেগুলো আমরা ইউক্যারিওটিক কোষ বলছি।
তার মানে এটাকে বলতে পারো উন্নত জীব, অনুন্নত জীব, এটাকে বলতে পারো হচ্ছে উন্নত জীব। তো এখন অনুন্নত জীব প্রোক্যারিওটিক বা সুপারকিন্ড 1 এর আন্ডারে আমরা আলোচনা করতেছি মনেরা। আচ্ছা, এখানে যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, এনিমাল নিয়ে আলোচনা করছে, এগুলা তোমার হচ্ছে বেসিক্যালি কিংডমের পার্ট। এটা সুপার, তাহলে সুপারের নিচে আর কি হবে? সুপারের নিচে শুধু কিংডম হবে। তাহলে এগুলো হচ্ছে রাজ্য অথবা কিংডম বলে। ওকে, রাজ্য অথবা কিংডম। যে এইটাকে বলা হয় কিংডম 1, এটাকে বলা হয় কিংডম 2, এটাকে বলা হয় কিংডম 3, এটাকে বলা হয় কিংডম 4, এটাকে বলা হয় কিংডম 5। এরকম হচ্ছে 5টা ভাগে ভাগ করছে। তো কিংডম 1 তোমার হচ্ছে বলা হচ্ছে মনেরা কিংডম, কিংডম 2 কে বলা হচ্ছে প্রোটিস্টা, কিংডম 3 কে বলা হচ্ছে ফানজাই, কিংডম 4 কে বলা হচ্ছে প্ল্যান্টি, কিংডম 5 কে বলা হচ্ছে এনিমালিয়া। তো এটা হচ্ছে আমার অনুন্নত জীব, আর এরা সবাই হচ্ছে উন্নত। প্রোটিস্টা, পাঞ্জি বা ছত্রাক, প্ল্যান্টি বা উদ্ভিদ, এনিমালিয়া বা প্রাণী। এগুলো গেল আমার হচ্ছে মোটামুটি এখানকার স্লাইডের কথা। আসলে আমরা পরবর্তী স্লাইডে মুভ করি এখন। পরবর্তী স্লাইডে আমরা তোমার এই যে সুপার কিংডম গুলো পড়লাম এবং যে কিংডম গুলো পড়লাম, এগুলোর যে বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। রাজ্যের বিশিষ্ট, রাজ্য বিশিষ্ট বলতে কি বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বলতে কি বুঝিয়েছে যে আমরা যে ইউক্যারিওটা এবং প্রোক্যারিওটা এর মধ্যে মোরেরা, প্রোটিস্টা, কি ফানজাই, এনিমালিয়া এগুলো পড়লাম। এখন এদের হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা পড়বো। প্রথমে আমরা সুপার কিংডম 1, সেটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী যে জীবগুলো আছে সেগুলো বৈশিষ্ট্য পড়বো। এবং সেই সুপার কিংডম 1-এর রাজ্য একটাই বা কিংডম একটাই, সেটা হচ্ছে কিংডম মোনেরা। আচ্ছা, কিংডম 1-এর বৈশিষ্ট্য দেখো, এককোষী বা ফিলামেন্টাস, একটির পর একটি কোষযুক্ত। আচ্ছা, এককোষী মানে কি? এরা হচ্ছে মেইনলি একটা কোষী, একটা কোষের মধ্যেই তোমার হচ্ছে যে কোষীয় অঙ্গাণুগুলো থাকবে, এটা হচ্ছে তোমার এককোষী বোঝাচ্ছে। এখন কিছু কিছু হয় কি যে এদের বৈশিষ্ট্য যে কোষের সাথে এরকম কোষ হচ্ছে লেগে থাকে, অনেকগুলো কোষ একত্রিত লেগে থাকে, এদেরকে হচ্ছে ফিলামেন্টাস স্ট্রাকচার বলে। তো এই দেখো এদেরকে হচ্ছে, এই দেখো এখানে দেখো একটা পর একটা একটা পর একটা লেগে আছে না, তো এইগুলো হচ্ছে ফিলামেন্টাস স্ট্রাকচার বলছে। বা এই যে তোমার হচ্ছে পুঁতির মতো আছে, পুঁতির মালার মতো স্ট্রাকচার, এটা হচ্ছে ফিলামেন্টাস স্ট্রাকচার বলছে। ওকে, দেখো নিউক্লিয়াস নেই। আচ্ছা, এদের যে যেহেতু আদিকোষী হয়ে থাকে, তার মানে এদের নিউক্লিয়াস হচ্ছে আদি নিউক্লিয়াস। তো এদের মধ্যে আমার হচ্ছে নর্মাল নিউক্লিয়াস এরকম হচ্ছে এদের আবৃত, কিন্তু এদের যেহেতু নিউক্লিয়াস অনুপস্থিত বা অনুন্নত নিউক্লিয়াস আছে, এদের হচ্ছে এরকম খালি এটা যে কোষতরী, কোষের মধ্যে এরকম পেঁচানো একটা স্ট্রাকচার থাকে, কিন্তু এদের মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত থাকে না। এদেরকে আমরা নিউক্লিয়াস বলতে পারি না, এদেরকে হচ্ছে আমরা নাম বলি নিউক্লিয়য়েড। ওকে, তারপর দেখো, তো তারপরে নিউক্লিয়াস নেই গেল, ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া নেই। ইউজুয়ালি যে মনোরেকিন্ডমের যে প্রাণীগুলো থাকে এরা হচ্ছে মানে নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ফলে এদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এদের রাইবোজোম আছে, রাইবোজোম আছে কি করে? প্রোটিন প্রস্তুতে সাহায্য করে, দ্বিবিভাজন দ্বারা বংশবৃদ্ধি করে। দ্বিবিভাজন বলতে কি? এই যে আমার একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দ্বিবিভাজন মানে কি? বিভাজন হয়ে দুইটা তৈরি করা। এই একটা ব্যাকটেরিয়া আমার এরকম বিভাজিত হয়ে দুইটা তৈরি করে। এখান থেকে ব্যাকটেরিয়া তোমার, সাপোজ এই একটা ব্যাকটেরিয়া এরকম তোমার হচ্ছে এরকম খাদ সৃষ্টি করে, খাদের ফলে এখানে এরকম দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়। তো এই হচ্ছে গেল আমার দ্বিবিভাজন দ্বারা বংশবৃদ্ধি। পচনশীল বা আলো সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য গ্রহণ। আচ্ছা, মানে এরা হচ্ছে পচনশীল বলতে কেমন যে যে আমার ডেড বডি গুলো থাকে এগুলো হচ্ছে পচে যায়। এগুলো পচে কিভাবে? এইরকম ব্যাকটেরিয়া বা অন্যান্য যে এই যে নস্তক, নীল শৈবাল, যে বিভিন্ন তোমার হচ্ছে মনে কিংডমের যে প্রাণীগুলো আছে তারাই হচ্ছে বেসিক্যালি পচনগুলো করে। তারপর দেখো উদাহরণ মতো কি আছে, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ, শৈবাল, নস্তক, সেটা হচ্ছে নস্তক। এই গেল হচ্ছে আমার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য খুব ভালো মতো করবা এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই ক্রিয়েটিভের জন্য যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। তো এটুক গেল। তার পরবর্তী আসি আমার সুপার কিংডম 2। তার মানে আমার কিংডম 1 কিন্তু আলোচনা শেষ, এখন আসি হচ্ছে সুপার কিংডম 2 বা কিংডম ইউক্যারিওটা। ওকে, এখন খেয়াল করো। আচ্ছা, প্রোটিস্টা আমার হচ্ছে সুপার কিংডম 2 হচ্ছে প্রথম কিংডম বা রাজ্য ছিল। এখন প্রোটিস্টা হচ্ছে বৈশিষ্ট্য দেখো, এরাও ইউজুয়ালি এককোষী হয়। আমরা ওখানে বললাম এককোষী, এরা উপনিবেশী বা কলোনিয়াল। উপনিবেশী বলতে কি যে এরা হচ্ছে অনেকগুলো একত্রিত এরকম ওই দেখো এটা একটা বাড়ি, সাপোজ প্রতিষ্ঠার বাসা, এই প্রতিষ্ঠা বাসার মধ্যে এরকম হচ্ছে এরকম থাকে। আমরা বিভিন্ন জায়গায় বলি না যে কলোনি, এই কলোনি সেই কলোনি, কলোনি মানে একত্রিত থাকা, তো সেটা হচ্ছে এই যে কলোনিয়াল। পরবর্তী দেখো সত্যিকারের নিউক্লিয়াস আছে, এরা যেহেতু ইউক্যারিওটিক, তার মানে কি? এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ, তার মানে এদের হচ্ছে নিউক্লিয়াস উপস্থিত। তারপর কোষে সব অঙ্গাণু থাকে। কোষে মানে এরা যেহেতু ইউক্যারিওটিক বা উন্নত কোষ যুক্ত প্রাণী বা জীব, এদের হচ্ছে উন্নত নিউক্লিয়াস আছে। তারপর দেখো খাদ্য গ্রহণ, শোষণ, গ্রাসন বা আলো সংশ্লেষ পদ্ধতি।
এখন এরা খাদ্য তৈরি করে বা খাদ্য গ্রহণ করে কিভাবে, এরা শোষণ করে, যে একটা আমার এখানে একটা সারফেস আছে, এই সারফেস থেকে ওরা হচ্ছে খাদ্য শোষণ করে, যেমন এরকম করলে খাদ্য শোষণ করছি, তো ওইভাবে এরা হচ্ছে খাদ্য শোষণ করে। গ্রাসন মানে তোমার হচ্ছে ভক্ষণ করা, মানে গ্রাস করা, মানে আমরা গিলে খাচ্ছি। আর আলো সংশ্লেষ পদ্ধতি, তার মানে এরা হচ্ছে কি বলে তোমার, মানে ফটোসিনথেসিস বা আলোর উপস্থিতিতে এরা হচ্ছে তোমার শ্বাস সংশ্লেষণ করতে সক্ষম। মাইটোসিস ও কনজুগেশন দ্বারা বংশবৃদ্ধি। মাইটোসিস ও কনজুগেশন দ্বারা বংশবৃদ্ধি বলতে, মাইটোসিস বলতে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে এরকম চারটা কোষ, এরকম হচ্ছে এইটাকে বলা হচ্ছে মাইটোসিস। এবং কনজুগেশন হচ্ছে আমার যে জিনগত উপাদান আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে, এই ব্যাকটেরিয়ার মধ্যে যে জিনগত উপাদান আছে সে এই পার্শ্ববর্তী কোনো ব্যাকটেরিয়ার মধ্যে এটা পাস করে দিয়ে এরা এই মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করতে পারে। ভ্রূণ তৈরি হয় না। ভ্রূণ বলতে যে আমরা যখন মার পেটের মধ্যে থাকি তখন প্রথমত আমরা ভ্রূণ অবস্থায় থাকি। ভ্রূণ মানে তোমার হচ্ছে একগুচ্ছ কোষের একটা মানে আকার। তো এখানে হচ্ছে এই যে একগুচ্ছ কোষ এই আকার অবস্থা থাকে, এতে কোনো প্রকার ভ্রূণ সৃষ্টি হয় না, এতে ডাইরেক্ট এই মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন হয়। তারপর এদের উদাহরণের মধ্যে কি আছে, অ্যামিবা, প্যারামিসিয়াম, আবার এককোষী শৈবালগুলো। আচ্ছা, অ্যামিবা দেখো, এই যে অ্যামিবার ফিগার, এটা হচ্ছে আমাদের অ্যামিবা। তারপর এরা হচ্ছে এই যে এককোষী শৈবাল, দেখো না, দেখতে খুব সুন্দর কালারফুল পিক, দেখো দেখো কালারফুল পিকে দেখো এদের হচ্ছে নিউক্লিয়াস আছে, দেখো নিউক্লিয়াসে আবরণ আছে, আবার তারপর এই যে কোষীয় অঙ্গাণু গুলো আছে, এখানে অঙ্গাণু আছে, এখানে অঙ্গাণু আছে, অঙ্গাণু আছে। দেখো এটা হচ্ছে তোমার এটা একটা কোষ, কিন্তু এটা এককোষী শৈবাল। ওকে, আচ্ছা। তার পরবর্তীতে দেখো ফানজাই বা রাজ্য 3 ফানজাই বা ছত্রাক। আচ্ছা, আমরা দেখছি যে তোমার পাউরুটি রেখে দিলে পাউরুটির উপর সাদা একটা আবরণ পড়ে, সেই যে আবরণ পড়তেছে সেটা কিন্তু আমার বেসিক্যালি ফানজাই বা ছত্রাক দেখতেছি। হুম? দেখো এরা বেসিক্যালি মৃতজীবী বা পরজীবী। আচ্ছা, মৃতজীবী কারা? যারা হচ্ছে মৃত কোনো দেহের উপর বসবাস করে। যেমন এই যে কোনো দেহ মারা, কোনো একটা জীব মারা গেলে এদের দেহ আস্তে আস্তে পচনশীল হয়, তখন ওইখান থেকে তোমার এই মৃতজীবী যারা তারা হচ্ছে খাদ্য গ্রহণ করতে থাকে, ফলে তারা হচ্ছে মৃতজীবী বলা হয়। বা পরজীবী কাদের বলছি? পরজীবী তোমার অন্যের উপর নির্ভরশীল, যেমন আমার গায়ের উপর অনেক ব্যাকটেরিয়া আছে, অনেক ভাইরাস আছে, বা অন্যান্য যে ছোট ছোট অণুবীক্ষ জীব আছে বা এরকম ফাঙ্গাস আছে আমাদের দেহের উপরে আছে। মাঝে মাঝে হয় না যে আমাদের বিভিন্ন ইনফেকশন হয় বা মুখে দাগ পড়ে যায়, সেগুলো ফানজাই দ্বারা হয়, কেননা ফাঙ্গাস সেখানে বসবাস করে, তারা খাদ্য গ্রহণ করে নিজেদের জীবনচক্র চলায়। তো এই মাধ্যমে হচ্ছে তাদেরকে বলা হয় পরজীবী। তারপর এককাশী বা হাইফা দ্বারা মাইসিলিয়াম গঠিত। আচ্ছা, আচ্ছা, এরা হচ্ছে এককোষী বলতে এরকম একটা ধরো এরকম কোষ, এটাকে আমরা একটা ফানজাই বলছি বা ছত্রাক বলছি। আর হাইফা কি? হাইফা তোমার দেখো এরকম লং, এরকম সুতার মতো স্ট্রাকচার, যেটা এরকম কোষে বিভক্ত, এরকম কোষে বিভক্ত। হুম। আর মাইসিলিয়াম কি? এই অনেকগুলো হাইফা দ্বারা, এরকম হচ্ছে 8-10টা হাইফা আকার, এরকম অনেকগুলো হাইফা না, আমার অনেকগুলো হাইফা, অনেকগুলো হাইফা, অনেকগুলো হাইফা, অনেকগুলো হাইফা, রাইট, অনেকগুলো হাইফা না, প্রতিটার মধ্যে এরকম করে নিউক্লিয়াস, এরকম হচ্ছে অনেকগুলো হাইফা তোমার একত্রিত হয়ে কি তৈরি করে, একটা হচ্ছে মাইসিলিয়াম তৈরি করে। এটা কি বলতে হচ্ছে মাইসেলিয়াম, এটা হচ্ছে একটা হাইফা, এগুলো হচ্ছে এক একটা হাইফা, বুঝতে পারছো? ওকে, এগুলো এক একটা হাইফা, এগুলো হচ্ছে মাইসিলিয়াম তৈরি করছে। তারপর দেখো, তারপর কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কোষ প্রাচীর কাইটিন বলতে তোমার হচ্ছে এর যে এই যে নিউক্লিয়াস, সরি এই যে কোষ, ফানজাই একটা কোষ, এর দিয়ে বাইরে তোমার হচ্ছে কোষ প্রাচীর উপস্থিত থাকে, যে তোমার হচ্ছে সাপোজ এরকম হচ্ছে কোষ প্রাচীর উপস্থিত থাকছে। এই কোষ প্রাচীরটা বেসিক্যালি যে কাইটিন দ্বারা গঠিত। আমরা তো জানি যে প্রত্যেকটা কোষের মধ্যে কোষীয় কোষ প্রাচীর এবং হচ্ছে সেল মেমব্রেন উপস্থিত থাকে বা প্লাজমা মেমব্রেন উপস্থিত থাকে, সেটা হচ্ছে কি যে কাইটিন দ্বারা তৈরি। এবার দেখো খাদ্য গ্রহণ হয় শোষণ পদ্ধতির মাধ্যমে, তার মানে এরা হচ্ছে কোন একটা অববাহিকার উপরে বসে এরা হচ্ছে খাদ্য শোষণ করে টানের মাধ্যমে। তারপর ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ কি এদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট নেই। স্পোর দ্বারা বংশবৃদ্ধি। স্পোর বলতে এই দেখো, স্পোর বলতে তোমার এরকম ছোট ডিম্বাণু টাইপের দেখতে স্ট্রাকচার, মানে এই এই ডিমের মতো, দেখো ডিমের মতো। এই দেখো ছোট ছোট ডিম আছে না, এখানে এখানে ছোট ছোট এগুলো হচ্ছে একটা ফাঞ্জাল স্পোর। এই স্পোর গুলা বাতাসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে আমাদের হচ্ছে নতুন ফাঞ্জাই তৈরি করতে সাহায্য করে। দেখো উদাহরণ কি আছে, প্রথমে আসে হচ্ছে পেনিসিলিয়াম আর হচ্ছে মাশরুম। পেনিসিলিয়াম কোনগুলা? এই দেখো এটা হচ্ছে পেনিসিলিয়ামের ফিগার, আর এইটা হচ্ছে মাশরুমের ফিগার।
পেনিসিলাম এই পেনিসিলাম থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করে, যেমন পেনিসিলামের বিভিন্ন জাত থাকে, একটা নাম হচ্ছে পেনিসিলাম নোটেটা, আর একটা পেনিসিলাম ক্রিসোজেনাম। এরা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করে, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তারা তৈরি করতে সাহায্য করে। তোমরা দোকানেই পাবা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। তারপর মাশরুম, এই যে আমরা খাদ্য হিসেবে ভোজন করি যে মাশরুম, সেগুলো হচ্ছে ছত্রাকের অন্তর্ভুক্ত। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা আসি যে রাজ্য 4 বা প্ল্যান্টি। ওকে, রাজ্য 4 বা প্ল্যান্টি মানে আমাদের আশেপাশে যা গাছপালা আছে সেগুলো হচ্ছে রাজ্য 4 অথবা কিন্নর 4 অথবা প্ল্যান্টির আন্ডারে পড়তেছে। এদের বৈশিষ্ট্য দেখো, তুমি গাছ দেখলে বুঝতে পারবে এরা যেহেতু একটা বড় প্রাণী, এরা হচ্ছে বহুকোষী প্রাণী এবং এদের ক্লোরোপ্লাস্ট যুক্ত। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কি? যে ক্লোরোপ্লাস্ট আমার বেসিক্যালি খাদ্য তৈরি করতে সাহায্য করে এমন একটি কোষীয় অঙ্গাণু। আচ্ছা, আলো সংশ্লেষণ দ্বারা খাদ্য তৈরি করে, কারণ যেহেতু ক্লোরোপ্লাস্ট হচ্ছে, তার মানে সূর্যের থেকে যে আলো পাবে সেই আলো এবং কার্বন ডাই অক্সাইডের সহায়তায় এবং ক্লোরোফিলের উপস্থিতিতে তারা হচ্ছে খাদ্য তৈরি করতে পারে। ওকে, পরবর্তীতে দেখো যে টিস্যু ও অঙ্গতন্ত্র উন্নত। টিস্যু কি? আমার হচ্ছে এই যে একটা কোষ, এই কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন হচ্ছে তারা একটা টিস্যু ফর্মেশন করে। আর এই যে এই টিস্যু আবার অনেকগুলো টিস্যু যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন এটাকে বলা হয় হচ্ছে একটা অঙ্গ। এই অঙ্গগুলো যখন অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন এটাকে বলছি আমরা অঙ্গতন্ত্র। ওকে, তো এদের যে টিস্যু থাকে এবং অঙ্গতন্ত্র থাকে তারা হচ্ছে উন্নত। তার মানে এই তো যারা গাছটা একটা উন্নত প্রাণী বা উন্নত জীব, এই উন্নত জীব হওয়ার ফলে তার মধ্যে তার কাজ তো কমপ্লেক্স চলে বা জটিল কাজকর্ম চলে, তো জটিল কাজকর্ম চলার ফলে তাদের টিস্যু ও অঙ্গতন্ত্র উন্নত হয়। এদের ভ্রূণ তৈরি হয় না, তার মানে এদের যে এই যে এরকম যে কোষীয় একটা পিণ্ড, এটা ওদের তৈরি হয় না, যেমন আমাদের প্রাণীদের দেহে তৈরি হয়, এটা এটা ওদের তৈরি হয় না। ওকে, এরকম কোষীয় পিণ্ড তৈরি হয় না। আমাদের মাতৃদেহে এই কোষীয় পিণ্ড তৈরি হয়, পরবর্তীতে এখান থেকে একটা পুরো মানুষ তৈরি হতে পারে। তারপর দেখো, স্থলজ ও জলজ উভয় প্রকার হয়। আমরা দেখতে পাচ্ছি গাছ স্থল থাকে, জলজ থাকে, সেটা বোঝানোর কিছু নেই। যৌন অযৌন উভয় প্রজনন পদ্ধতিতে আছে। আচ্ছা, যৌন মানে তোমার হচ্ছে যে আমার যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এরা একত্রিত হয়ে তোমার এরা একত্রিত হয়ে তোমার হচ্ছে এরকম হচ্ছে জাইগোট তৈরি করে। এই জাইগোট পরবর্তীতে তোমার এমব্রায়ো তৈরি করে বা এই যে ভ্রূণ তৈরি করে, এই ভ্রূণ পরবর্তীতে তোমার হচ্ছে নতুন গাছ তৈরি করে। কিন্তু গাছ এটা হচ্ছে নতুন প্রাণী তৈরি করে, কিন্তু এটা যেহেতু গাছের ক্ষেত্রে আমাদের এই যে ভ্রূণের স্টেপটা নেই, এটা সরাসরি এখান থেকে গাছ তৈরি হয়ে যায় ডিভিশনের মাধ্যমে। তো এটা হচ্ছে যৌন প্রজনন। অযৌন প্রজনন এক্সাম্পল কি হতে পারে? দেখো, আমি একটা গাছের ডাল লাগিয়ে, মানে একটা গাছের ডাল ভেঙে নতুন একটা গাছের ডাল ভেঙে মাটির মধ্যে লাগাই দিলে ওখান থেকে নতুন একটা গাছ তৈরি হচ্ছে। তো এটা কি যে অযৌন প্রজননের অংশ হতে পারে? কিন্তু দেখো, প্রজনন মানে কি? একটা থেকে নতুন একটা তৈরি হয়, তাহলে এটা হচ্ছে অযৌন প্রজননের অংশ। এছাড়াও তোমার হচ্ছে বিভিন্ন মাধ্যমে তো হতে পারে, যে পাতার মাধ্যমে অযৌন প্রজনন হতে পারে, এক্সেট্রা। তারপর দেখো, উদাহরণ কি? যে শৈবাল, ফার্ন, গাছপালা যেমন কাঁঠাল গাছ ইত্যাদি। এটা তো ইজি। আচ্ছা, এখন আমরা দেখো এখানে কাঁঠাল গাছের এক্সাম্পল দিয়েছে, এটা তো গেল, সেটা হচ্ছে গাছের অংশ। এখন আমার যে আছে যে ওকে, তো এখন আমরা যে প্ল্যান্টটি বা হচ্ছে এই উদ্ভিদ রাজ্য পড়লাম, এই উদ্ভিদ রাজ্যকে আবার কিছু হচ্ছে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এদের বৈশিষ্ট্য তোমাদের বইতে খেয়াল করবে, কিছু শ্রেণীবিন্যাস করা হয়েছে। যে প্রথম দেখো, মসজীবী বা ব্রায়োফাইটা, তারপরে ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা, পরে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম এবং আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, ব্রায়োফাইটা তোমার হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা মানে অনেক আগে যে বাসাগুলো ছিল বা এরকম পুরানা দেওয়াল আছে, এই দেওয়ালের উপর দেখবা যে সবুজ সবুজ তোমার হচ্ছে খুব ইয়ে হয়ে থাকে, এক ধরনের গাছ বা হচ্ছে কোষণ টাইপের, ফোম টাইপের একটা হচ্ছে গাছ হয়ে থাকে। সেটাকে হচ্ছে মস জাতীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা বলছে। ফার্ন জাতীয় উদ্ভিদ তুমি দেখবা যে দেওয়াল ফেটে কিছু গাছ বের হয়ে আসে, যে দেখতে হচ্ছে অনেকটা এরকম এরকম হয়, যে পাতাগুলো এরকম গোল গোল থাকে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে বলে যে ফার্ন জাতীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা বা টেরিডোফাইটস বলে, এদের জাতকে বলে হচ্ছে টেরিডোফাইটস এবং টেরিডোফাইটস বলে। তারপর ব্রায়োফাইটে যারা থাকে এদের হচ্ছে ব্রায়োফাইটস বলে। ওকে, তারপর আছে নগ্নবীজী এবং আবৃতবীজী। নগ্নবীজী মানে তোমার সাপোজ এটা হচ্ছে বীজ, এই বীজ কোনো কিছুতে র্যাপ করা থাকলে সেটাকে বলা হচ্ছে আবৃত বা আবরণ দেওয়া আছে, সেটাকে আবৃতবীজী বলছি। এখন এই বীজ যদি আমার কোনো কিছু কভার করা না থাকে সেটাকে বলছি আমরা নগ্নবীজী। তো নগ্নবীজী উদ্ভিদের এক্সাম্পল বা জিমনোস্পার্মের এক্সাম্পল হচ্ছে সাইকাস, CY CAS সাইকাস এবং
অ্যাঞ্জিওস্পার্মের এক্সাম্পল তোমার হচ্ছে যে কাঁঠাল গাছ, আম গাছ, মানে আমরা আশেপাশে যে নর্মাল গাছগুলো দেখি সেগুলো হচ্ছে বেসিক্যালি আবৃতবীজী উদ্ভিদের এক্সাম্পল। ওকে, তার পরবর্তীতে আসো লাস্ট রাজ্য বা রাজ্য 5 বা আমাদের এনিমালিয়া, তার মানে আমাদের কথা বলছে, বাঘ ভাল্লুকের কথা বলছে, সিংহ হাতির কথা বলছে। আর দেখো এদের হচ্ছে বৈশিষ্ট্য দেখো, যে বহুকোষী ও সত্যিকার নিউক্লিয়াস যুক্ত। তার মানে এরাও তো বহুকোষী, যেমন উদ্ভিদ তোমার বহুকোষী ছিল, এরাও বহুকোষী। এবং সত্যিকার নিউক্লিয়াস বলতে এদের নিউক্লিয়াস হচ্ছে উন্নত, কারণ এরা নিজেরাই উন্নত প্রাণী। তারপর কোষ প্রাচীর ও প্লাস্টিড নেই, এদের হচ্ছে কোনো প্রকার কোষ প্রাচীর এবং প্লাস্টিড নেই। মানে আমার উদ্ভিদ দেহে যে কোষ ছিল, এই উদ্ভিদ দেহে কোষের তোমার হচ্ছে বেসিক্যালি কোষ প্রাচীর উপস্থিত ছিল, এরকম বাইরে একটা আবরণ থাকতো, এরকম একটা আবরণ থাকতো, এটা হচ্ছে কোষ প্রাচীর বলতেছি। এবার আমরা খেয়াল করছি যে আমাদের যে ফাঙ্গাস বা ছত্রাক ছিল তাদেরও বাইরে এরকম একটা আবরণ থাকতো, তারাও তোমার হচ্ছে কোষ প্রাচীর বহন করে। কিন্তু পার্থক্য কোথায় ছিল, যে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি হতো, সেলুলোজ দ্বারা তৈরি হতো, এবং তোমার এটার ক্ষেত্রে তোমার কাইটিন দ্বারা তৈরি হতো। কিন্তু আমাদের যে প্রাণী দেহে যে কোষ আছে এদের কোনো প্রকার কোষ প্রাচীর নেই, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণীর ডিফারেন্সিয়েশনে। এখন দেখো, কোষ প্রাচীর আর প্লাস্টিক নেই, এরা পরপোষী, তার মানে কি এরা হচ্ছে অন্যের উপর নির্ভর করে নিজের খাদ্যের জন্য, খাদ্য গলৎকরণ পদ্ধতি গ্রহণ করে। জটিল টিস্যু ও অঙ্গতন্ত্র আছে, আমি তোমাকে বোঝাচ্ছি টিস্যু কি, অঙ্গ কি। তার মানে একই কোষ, অনেকগুলো কোষ একই ধরনের কাজ করে টিস্যু ফর্মেশন করে, এবং অনেকগুলো টিস্যু একত্রিত কাজ করে অঙ্গ তৈরি করে, এবং অনেকগুলো অঙ্গ তোমার একত্রিত হয়ে অঙ্গতন্ত্র তৈরি করে। যৌন প্রজনন প্রধান, তার মানে স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট একত্রিত হয়ে তোমার হচ্ছে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে এরকম ভ্রূণ তৈরি হয়, ভ্রূণের থেকে তোমার হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীব তৈরি হয়। ওকে, তারপর ভ্রূণ বিকাশ ঘটে, এই যে ভ্রূণ থেকে তোমার হচ্ছে বিকাশ ঘটতেছে। এখন উদাহরণ কি, মানুষ, বাঘ, পাখি, মাছ ইত্যাদি। ওকে, তো আমাদের 5টা কিংডম গেল, যে 5টা কিংডম তাহলে কি ছিল মনে রাখ, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, এনিমালিয়া। প্রথমটা কি সেট ছিল বলো, প্রোকারিওটিকের ছিল, আর বাকি 4টা ছিল ইউক্যারিওটিকে। তো আমাদের এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং যে এক্সাম্পল গুলো আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, কারণ এগুলা থেকে এমসিকিউ দিয়ে দেয় যে এইটা কোন, মানে কোন কিংডমে বা কোন রাজ্যের প্রাণী। আবার পরবর্তী এইটাও এক্সাম্পলে দেয়, সরি এমসিকিউতে দেয়, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে, যে তোমাকে হয়তো 3টা বৈশিষ্ট্য কোনো একটা ইয়ে থেকে তুলে দিবে, দিয়ে অন্য একটা বৈশিষ্ট্য কোনো মিল থাকে না, তো ওই যে যে বৈশিষ্ট্য মিল থাকে না ওইটা হচ্ছে অ্যান্সার হয়। তো এইভাবে তোমরা খুবই খেয়াল করে পড়বা যে আমার কোনটা কার বৈশিষ্ট্য, এবং উদ্ভিদ, এবং যে আমার হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ যেটা আছে এইটা তোমার ভার্সেস তোমার এনিমালিয়া, তার মানে এই দুজনের উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য চার্ট তোমরা তৈরি করবা, যে এরকম করে উদ্ভিদ পাশে দিবা যে উদ্ভিদের কোষ প্রাচীর আছে, প্রাণীর কোষ প্রাচীর নেই। তারপর উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য তৈরি করতে পারে না। তারপর হচ্ছে ওদের ক্লোরোপ্লাস্ট আছে, এদের ক্লোরোপ্লাস্ট নেই, ক্লোরোফিল আছে, ক্লোরোফিল নেই, সালোক সংশ্লেষণ করতে পারে, করতে পারে না। এরা চলনশীল, এরা চলনশীল না, এরকম করে তোমরা একটা ছক করে তোমরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য করে ফেলবা। এটা তোমাদের বিমার্কে আসার পসিবিলিটি অনেক হাই। ওকে, এছাড়াও তোমরা এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে সিকিউ দিতে পারে বা ক্রিয়েটিভ প্রশ্ন দিতে পারে। কিভাবে, তোমাদের দেখো এখান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য তুলে দিবে, যে আমার যে স্টেম বা উদ্দীপক আছে, এই উদ্দীপকে তোমাকে বলবে যে এমন একটা জীবের কথা বলছি যেটা বহুকোষী, ক্লোরোফল উপস্থিত আছে, এবং এরা তোমার চলাচল করতে পারে না, এবং এরা তোমার মানে ভ্রূণ তৈরি করে না। তো এই যে আমরা বৈশিষ্ট্যগুলো কিসের বৈশিষ্ট্য বললাম বলো তো? তো দেখো, এই বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি বলছিলাম আমরা হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদের। খেয়াল করো যে প্ল্যান্টের যে বৈশিষ্ট্যগুলো বললাম তোমাকে এরকম ভাবে ইনডাইরেক্টলি তোমাকে বোঝানোর ট্রাই করবে যে এরা হচ্ছে উদ্ভিদ জগতের কথা বলছি। তো তোমার এটা মাথায় রাখতে হবে যে উদ্ভিদ জগতে কি কি বৈশিষ্ট্য আছে সেই অনুযায়ী তোমার হচ্ছে ধরতে হবে, এবং ধরার পর তোমার হচ্ছে ক্রিয়েটিভ সলভ করতে হবে। ওকে, এখন তুমি যদি এই জিনিসটা না ধরতে পারো, তোমার কিন্তু যদি প্রথমে না লিখতে পারো যে উদ্দীপকে আমার এই প্রাণী সম্পর্কে বা এই রাজ্য সম্পর্কে বলা হয়েছে, এখানে যদি তোমার প্ল্যান্টির জায়গায় তুমি যে ছত্রাক লিখতা, তোমাকে কিন্তু ফুল কোশ্চেনই জিরো। পরবর্তীতে কিন্তু যে তুমি অনেক লাইন খুব ভালো মতো লিখছো, সুন্দর করে হাতের লেখা লিখছো, রং চক দিয়ে লিখছো, কিন্তু এগুলো কিচ্ছু খেয়াল করবে না। প্রথমে ইনিশিয়ালি তোমার যে ওখানে ভুল করো তোমার হচ্ছে জিরো মাস্ট। ওকে, এখন আসো যে পরবর্তী আমরা বিষয় আলোচনা করি, এটা হচ্ছে জীব জগতের শ্রেণীবিন্যাস বা ধাপসমূহ। এখন আমরা যে একটা প্রাণী নিয়ে আলোচনা করতেছি, এই প্রাণী বিভিন্ন ভাগের আন্ডারে যায় তার বৈশিষ্ট্য, বিশিষ্ট বৈশিষ্ট্যের জন্য। ওকে, যে দেখো আমার, দেখো প্রথমে আমি কি বললাম যে এনিম্যালিয়া কিনলাম আমরা, এখন এনিম্যালিয়া আন্ডারে তো অনেক ধরনের এনিম্যাল থাকে। এখন কিছু এনিম্যালের তোমার হচ্ছে
এই যে এই অ্যানিমালের আন্ডারে তোমার একটা ধাপ থাকে, আবার এর আন্ডারে আরেকটা ধাপ থাকে, এরকম ধাপ ধাপ করে তোমার হচ্ছে এদেরকে শ্রেণীবিন্যাস করা হয়, বা কোনো একটা প্রাণী বা উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করা হয়। তো এই শ্রেণীবিন্যাসে কিছু ধাপ আছে, সেগুলো আমরা দেখে আসো ভাই আপুরা। যে প্রথমে আসি রাজ্য বা কিন্নর, তারপর আসি পর্ব ফাইলাম, তারপর আসি শ্রেণী বা ক্লাস, তারপর আসি বর্গ অর্ডার, বর্গ অথবা অর্ডার, তারপর গোত্র অথবা ফ্যামিলি, গণ অথবা জেনাস, প্রজাতি অথবা স্পিসিস। তো এইগুলা গেল। তো এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে, ঢালা মুখস্থ, যেমন কি রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, বা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। দুইটাই ইংলিশ বাংলা দুইটাই মুখস্থ রাখবে, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এভাবে সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি মুখস্থ রাখবা, কিন্তু এগুলা তোমাদের বিমার্কে আসতে পারে। বুঝতে পারছো? যে রাজ্য, গণ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। বলো ভাইয়ের সাথে বলো, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 7টা। কয়টা? 7টা। দেখো, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। 7টা কিন্তু আমার কমপ্লিট, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ওকে, এখন এইগুলা ইউজ করে আমরা হচ্ছে আমরা মানুষের এখন শ্রেণীবিন্যাস করবো। যে মানুষের যে সাইন্টিফিক নাম কি বলো তো, তোমরা জানো হয়তো, যে মানুষের সাইন্টিফিক নাম হচ্ছে আমার হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে মানুষের সাইন্টিফিক নাম। এখন এইটা খেয়াল করো, যে মানুষের হোমোসেপিয়েন্স শ্রেণীবিন্যাস বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে আমরা সিকোয়েন্সে পড়ছি না 7টা, এই হচ্ছে 7টা সিকোয়েন্স, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, বা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখন দেখো, রাজ্য আমরা পড়ে আসছি, আমরা কোন রাজ্যের অধিকারী? এটা হচ্ছে এনিম্যালের রাজ্য। আচ্ছা, এখন আসছি পর্ব। পর্ব বা করডাটা। করডাটা বলতে তোমার এমন প্রাণীকে বোঝায় যাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড উপস্থিত আছে। এরা মেরুদণ্ড, দেখো আমাদের পিঠের বরাবর মাঝখানে একটা হাড় আছে, এই হাড়টাকে আমরা মেরুদণ্ড বলতেছি। তো এই হাড় যাদের আছে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে মেরুদণ্ড যুক্ত প্রাণী, আর এদের হচ্ছে করডাটার আন্ডারে ধরা হয়। ওকে, তারপর দেখো এই করডাটার আন্ডারে আবার হচ্ছে ম্যামিলিয়া পড়ে। ম্যামিলিয়া মানে যারা হচ্ছে যাদের দেহে গায়ে লোম থাকে এবং মাতৃদুগ্ধ পান করে। আবার এদের আন্ডারে হচ্ছে প্রাইমেটস থাকে। প্রাইমেটস যে শিম্পাঞ্জি টাইপের এবং হোমোনিটেই থাকে, তার নিচে হোমো থাকে, এবং আমার প্রজাতি সেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তুমি এখানে প্রজাতি হোমো না বলে শুধু স্যাপিয়েন্সই বলতে পারো। আর আমরা যখন সাইন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম লিখি বা সাইন্টিফিক নেম লিখতেছি, এই সাইন্টিফিক নেমের মধ্যে তোমার হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে জেনাস অথবা তোমার হচ্ছে গণ, আর আরেকটা হচ্ছে প্রজাতি বা হচ্ছে স্পিসিস অথবা প্রজাতি। তো এই যে প্রজাতি এবং গণের কথা বললাম, এটা হচ্ছে যে যে হোমোস্যাপিয়েন্স মানুষের পুরো নামটা দেখলাম না, এটা হচ্ছে তোমার গণ, এটা হচ্ছে প্রজাতি। ওকে, তো এটা হচ্ছে মুখস্থ করবা, যে আমাদের কি কিংডম বা রাজ্য কি এনিমালিয়া, কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেটস, হোমোনিটি, হোমোস্যাপিয়েন্স। তোমার এই হচ্ছে বিমাকে আসে এই কোশ্চেনটা। বুঝছো? আর কর্ডাটা বলতে কি বোঝায়, এনিমালিয়া বলতে কি বোঝায়, তোমাদের বই একটা ছক আছে, তোমরা খেয়াল করবে। আচ্ছা, তার পরবর্তী দেখো, যে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। আচ্ছা, দ্বিপদ নামকরণ আমি তোমাদের আগেই বলছি, যে হোমো স্যাপিয়েন্স দেখো, আমি তোমাদের বোঝাই। দেখো, হোমো স্যাপিয়েন্স, দেখো এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ একত্রিত হয়ে তোমার একটা নাম হচ্ছে। তো এটাকে বলছি আমরা দ্বিপদ, এবং এটা যেহেতু একটা নাম, এটা নামকরণ বলতেছি। তো এটা হচ্ছে প্রথম পার্টটাকে বলা হয় জেনাস, বা এটা হচ্ছে গণ, এবং এটা হচ্ছে স্পিসিস, বা এটাকে বলা হয় প্রজাতি। স্পিসিস বা প্রজাতি। এখন দেখো, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আছে কিছু। দেখো, প্রতিটি জীবের দুটি নাম থাকে। এই যে হোমো স্যাপিয়েন্স, দেখো হোমো স্যাপিয়েন্স, প্রতিটি জীবের দুটি নাম। ডান। প্রথম নামটি গণের এবং দ্বিতীয় নামটি প্রজাতি। এই যে তোমাদের বলছি, দেখো দেখো, এটা গণ এবং এটার প্রজাতি, দেখছো স্যাপিয়েন্স। গুড। তারপর দেখো, দুটি নামই ল্যাটিন ভাষা, এগুলো কিন্তু ল্যাটিন শব্দ। হোমো তোমার ল্যাটিন, স্যাপিয়েন্স ল্যাটিন। গণের নাম প্রথম অক্ষর বড় এবং প্রজাতির নাম সব অক্ষর ছোট হয়। তুমি দেখো, এই দেখো আমি হোমো লিখলাম, এবং স্যাপিয়েন্স কিন্তু এস ছোট হাতের দিয়ে লেখে। ওকে, হোমো স্যাপিয়েন্স।
হোমো স্যাপিয়েন্স এবং খন্ড হবে এবং আমার ছোট হাতের হয় এবং গণের যে শুরু সেটা হচ্ছে আমার বড় হাত দিয়ে শুরু হয়। হ্যাঁ, গণের নামে প্রথম অক্ষর বড় এবং প্রজাতির নামে সব অক্ষর ছোট হয়। শেষ। সাধারণত নামগুলো ইটালিক হরফে লেখা হয় অথবা হাতে লিখলে আন্ডারলাইন করা হয়। তোমার কি বোঝাইছে? এখন দেখো, আমরা যদি তোমার হচ্ছে টাইপ করি বা কম্পিউটারে যে লিখি তখন হচ্ছে এরকম একটু ব্যাকা ব্যাকা করে লেখা, এরকম হোমো, বুঝতে পারছো? হোমো এরকম একটু ব্যাকা ব্যাকা করে ইটালিক ফর্মে লেখা। ওকে, কিন্তু আমরা যদি এটা হাতে লিখি, সাপোজ আমি এভাবে যে বোর্ডে লিখতেছি এখন হোমো স্যাপিয়েন্স, এরকম হাতে লিখতেছে না? তো এই হাতে লেখাকে তোমার হচ্ছে এরকম করে দাগ দিতে হয় নিচে, কনেও দাগ দিতে হয় এবং প্রজাতিতে আলাদা আলাদা ভাবে দাগ দিতে হয়। গেল। এই পদ্ধতিতে প্রোটিন জীবে একটি একক বৈজ্ঞানিক স্বীকৃত নাম নির্ধারণ করা হয়। তার মানে কি যে এদের এক একটা প্রাণীর এক একটা নির্দিষ্ট নাম আছে। যেমন মানুষের হোমোস্যাপিয়েন্স বলছি, আবার রুই মাছে তোমার কাতলা কাতলা বলে, বা তোমার হচ্ছে সাপের ক্ষেত্রে যাও, সাপের হচ্ছে যে কোবরা সাপ থাকে এদের না জানা যা বলে। তারপর লায়নের ক্ষেত্রে যাও, লায়নের হচ্ছে প্যান্থেরা লিও বলে। বাঘের ক্ষেত্রে যাও, এদের হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস বলে। এদেরও নির্দিষ্ট নির্দিষ্ট কিছু নাম আছে। দেখো তার পরবর্তী নামগুলো তোমাদের বইয়ের একটা লাস্টের অংশের দিকে দেখবা যে এইগুলো হচ্ছে নাম উপস্থিত আছে। এই নামগুলা তোমাদের হচ্ছে 5 স্টার দাও। ভাইয়া বলছে কি, ভাইয়া বলছে তোমার হচ্ছে এটা হচ্ছে 5 স্টার দিতে, কারণ তোমাদের এটা হচ্ছে এমসিকিউ তে এবং সিকিউ যে এ থাকে দুটাতেই আসবে। কিভাবে আসবে? তোমাদের এই বানানগুলা কিন্তু শুদ্ধা। তোমার যে এই যে আমার বানানগুলো দেখলাম, এই বানান যদি একটা ভুল যায় তোমার বৈজ্ঞানিক নাম কিন্তু 0 দিয়ে দিবে। তোমার উচিত হবে কি যে বানান সহ তুমি খাতায় 2-3 বার করে লেখো, 2-3 বার করে দেখে 2 বার দেখেই লেখো। ভাইয়া কি বলছে? 2 বার দেখেই লেখো, পরবর্তীতে 2 বার না লিখে না দেখে লেখো, যেন বানান ভুল না যায়। আচ্ছা, প্রথমে দেখো আমাদের যে ধান বা যে চাল হয় ধান গাছ, সেখানে কি অরিজা স্যাটিভা, ORYZASATIVA, অরিজা স্যাটিভা এদের বৈজ্ঞানিক নাম। কয়টা কি পার্ট, পার্টকে কি বলে? কর্কোরাস ক্যাপসুলারিস। তার মানে এটা যখন একটু খাতায় লিখবা তখন এরকম নিচে দুটো দাগ দিবা, কর্কোরাস ক্যাপসুলারিস। তারপর আম, আমের কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল কি আর্টোকার্পাস হেটেরোফাইলাস। ভাষায় বলতে থাকো যে আর্টোকার্পাস হেটেরোফাইলাস। শাপলা কি নিমফায়া নৌচালি। তারপর জবা হিবিস্কাস রোজা সিনেনসিস। এইটাও কিন্তু একর সাথে, আবার এইটুকু একসাথে। ওকে। কলেরা জীবাণু, যে কলেরা রোগ হয় সেটা হচ্ছে ভিব্রিও কলেরা কলেরি। ম্যালেরিয়া জীবাণু, যে ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা বা তোমার যে ককরোচ যেটা, সেটা হচ্ছে পেরিপ্লানাটা আমেরিকানা। মৌমাছি যে অ্যাপিস ইন্ডিকা। ইলিশ টেনুয়ালোসা ইলিশা। কোনো ব্যাঙ, যে আমাদের ব্যাঙ থাকে, এটা হচ্ছে ব্রুটোফাইরাস মেলানোস্টিকটাস, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে বুফো মেলানোস্টিকটাস। দোয়েল পাখি বা আমাদের জাতীয় পাখির নাম কপসিকাস সাউলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার বা প্যান্থার টাইগ্রিস মানুষ আমাদের হোমোস্যাপিয়েন্স। এখন তোমাদের মনে রাখতে হবে যে স্পেশাল মুহূর্ত রাখা লাগবে, যেমন এইটাকে স্টার মার্ক দাও, এইটাকে স্টার মার্ক দাও, এই দুইটা স্টার মার্ক, এইটাকে স্টার মার্ক দিবা। মোটামুটি এইট স্টার মার্ক টেনুয়ালোসা ইলিশা এটাকে স্টার মার্ক দিয়ে রাখো। আর এখানে হচ্ছে অপসিকাস সাউলারিস, এটাও স্টার মার্ক দাও। মোটামুটি এখানে নিমফায়া নৌশালী, এটা হচ্ছে স্টার মার্ক। তোমার মেইন টার্গেট হবে সব মুখস্থ করা, কারণ এগুলো কোনোটা যে কোনো একটা এমসিকিউ দিয়ে দিতে পারে যে কাঁঠালের সাইন্টিফিক নাম কি, যে এটা দিল আর তোমার বাকিগুলো দিয়ে দিল, তোমাকে ধরতে পারা লাগবে যে এইটা হচ্ছে সাইন্টিফিক নেম। প্লাজমোডিয়াম ভিভাক্স তোমার ম্যালেরিয়া জীবাণু মনে রাখতে হবে। প্রত্যেকটা ভিব্রিও কলেরা, তোমার হচ্ছে দেখো কলেরা জীবাণুর সাথে নাম মিল আছে। যে কোলাবিবি যে রোগটা ছিল সেটা হচ্ছে কলেরা বলা হয়, একসময় বাংলাদেশে মহামারী ছিল এটা। তো এই হচ্ছে আমার যে বৈজ্ঞানিক নাম, এটা খুব ভালো মতো মুখস্থ করবো, এটা তোমার এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট 5 স্টার টপিক। ওকে, এখন তার পরবর্তীতে আমরা মোটামুটি যে পুরো চ্যাপ্টারের একটা ওভারঅল কনসেপ্ট আমরা নিতে পারছি, যে পুরো চ্যাপ্টারের মধ্যে কি কি আছে আমরা দেখো কি আলোচনা করলাম। প্রথমে হচ্ছে আমরা ফলিত বিজ্ঞান এবং ভৌত জীব বিজ্ঞান এই সম্পর্কে আলোচনা করলাম। তার পরবর্তীতে আমরা কি আলোচনা করছি, আমরা হচ্ছে জীবজগতের যে ভাগগুলা এগুলো আলোচনা করলাম, করার পর যে ভাগের যে বা যে রাজ্যগুলো আছে, রাজ্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো আলোচনা করছি। এবং এই রাজ্যের বৈশিষ্ট্য থেকে তোমাদের এমসিকিউ ক্রিয়েটিভ হবে, মোটামুটি শিওর থাকো ক্রিয়েটিভ হবেই তোমার রাজ্যগুলো থেকে। তো তোমাদের কাজ হবে এইগুলো খুব ভালো মতো পড়া। তার পরবর্তীতে খেয়াল করো যে আমরা শ্রেণীবিন্যাস পড়ছি, যে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি যেটা স্পিসিস যেটা পড়লাম, এবং হোমোস্যাপিয়েন্স এর নামকরণ পড়লাম। ওকে, তারপর দেখো যে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ পড়তে পারছি, যে হোমোস্যাপিয়েন্স যেটা বললাম, দেখো হোমো একটা পদ, স্যাপিয়েন্স একটা পদ, দুটো একত্রিত হয়ে একটা নামকরণ করছে। তার পরবর্তীতে খেয়াল করো আমরা কি পড়ছি, যে একটা হচ্ছে যে কিছু দ্বিপদ নামকরণের এক্সাম্পল, এক্সাম্পল গুলো তোমার এমসিকিউ ক্রিয়েটিভের জন্য ইম্পর্টেন্ট।
এখন মোটামুটি আমাদের টপিক ক্লোজ বা প্যাকড আপ হয়ে গিয়েছে। এখন আসো আমরা কিছু রিলেটেড খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করি। কারণ আমরা যেটা জিনিস পড়লাম যে কতটুকু ইফেক্টিভ হলো আমরা কিভাবে বুঝবো, যাবে নিশ্চয়ই প্র্যাকটিসের মাধ্যমে, রাইট? তো আসো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলি। এখন তোমাদের এমসিকিউ সলভ করার একটা টেকনিক, এমসিকিউ যখন তোমরা সলভ করবা তোমরা জাস্ট এমন না বা গাইড বইতে দেখো যেভাবেই হোক তুমি এমসিকিউ সলভ করেছে, আমি একটা এমসিকিউ পড়লাম, পড়ে হ্যাঁ দেখলাম যে এই পাশে ক অ্যান্সার দিয়ে আছে বা এই অ্যান্সার দিয়ে আছে, তারপরে আমার ঠিক আছে, এমন না। তুমি একটা এমসিকিউ পড়বা, কোশ্চেন পড়লা, পড়ার পর তুমি অ্যান্সার এটা ঢেকে রাখবা, দেখবা না, এটা ঢেকে রাখবা। তোমার কাজ হবে ঢেকে 4টা পয়েন্টই পড়া। 4টা পয়েন্ট পড়ার পর তুমি অ্যান্সার বের করছো, ঠিক আছে, তুমি এখানে শিখতেছো, এটা পরীক্ষা দিচ্ছ না, অ্যান্সার বের করবা। এটা সাপোজ এখানে কি বলছে দেখো, জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমি তো জানি যে এন্টোমোলজি নিয়ে, তাহলে আমি কি এটা পড়ার পর পরবর্তী এমসিকিউ চলে যাব না, আমি কি করব, আমি এটা পড়ছি, পড়ার পরে আমি অন্য পয়েন্টগুলো দেখবো যে কি বলছে। এখানে কি এন্ডোক্রাইনোলজি বলছে, প্রাণীবিদ্যা বলছে, উদ্ভিদবিদ্যা বলছে, তা আমি বাকি পয়েন্টগুলো নিয়ে একটা পড়াশোনা করবো, যেন বাকি পয়েন্টগুলো নিয়ে যদি কোশ্চেন আসে আমি যেন অ্যান্সার করতে পারি। আচ্ছা, এইভাবে সলভ করবো। তো আসলে আমরা ওইভাবে সলভ করি যে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা দেখে আসছি কীটপতঙ্গ নিয়ে কোথায়, এটা কোন টপিকের, ওই ভৌত জীববিজ্ঞানের পার্ট বা ফলিত জীববিজ্ঞানের পার্ট, ওখানকার কীটপতঙ্গের কোথায় আলোচনা করে সেটা হচ্ছে এন্টোমোলজি বা কীটতত্ত্বতে। অন্য পয়েন্টগুলো দেখি, এন্ডোক্রাইনোলজি, তোমাদের বইতে দেখবে এন্ডোক্রাইনোলজি বেসিক্যালি হরমোন নিয়ে আলোচনা করে, তোমাদের হরমোন নিয়ে আলোচনা হয় যেখানে, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তারপর উদ্ভিদবিদ্যা বা বোটানি, প্রাণীবিজ্ঞান বা জুওলজি, এটা তো দেখছো, এটা তো বোঝানোর কিছু নেই। তারপর দেখো শারীর শারীরবিদ্যার মানে শরীরের যে অংশগুলো থাকে বা শরীরের অংশ, এগুলো কোথায় আলোচনা করা হয়। এখন এই যে শরীরের অংশ নিয়ে কোথায় আলোচনা করা হয় সেটা হচ্ছে তোমার, আচ্ছা এমসিকিউটা তোমরা বাদ দেখো, এখানে একটু কোশ্চেন একটু প্রবলেম আছে, আমি এমসিকিউটা স্কিপ করি, ওকে। আচ্ছা, তারপর 3 নম্বর এমসিকিউ দেখো যে শোষণ প্রক্রিয়া কোন শাখায় আলোচনা করা হয়। এখন দেখো শোষণ হচ্ছে আমাদের কিসের পার্ট, শরীর না, শরীরের ভিতরে পার্ট, শরীর বিদ্যার পার্ট একটা। তো শরীর বিদ্যা এটা বা ফিজিওলজি হচ্ছে তোমার শরীর বিদ্যা বা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে। তো এটা ফিজিওলজি পার্ট হবে। পরবর্তী আমরা অন্যান্য দেখি, বায়োকেমিস্ট্রি মানে কি, জীব রসায়ন, তার মানে জীবের মধ্যে যে রসায়ন হচ্ছে। সাইটোলজি মানে কি, সেল নিয়ে আলোচনা করা, যে সেল নিয়ে আলোচনা করা সেটা হচ্ছে সাইটোলজি। এবং হিস্টোলজি মানে কি, তোমার হচ্ছে টিস্যু নিয়ে আলোচনা, এটা হচ্ছে হিস্টোলজি। তার মানে এখানে অ্যান্সার কত, বায়োকেমিস্ট্রি, সরি এখানে অ্যান্সার কি আমাদের ফিজিওলজি, মানে শোষণ প্রক্রিয়া কোন শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। তারপর দেখো জীববিজ্ঞান কোন শাখায় ডারউইনের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। ওকে, এখন এই কোশ্চেন অ্যান্সার করতে হলে তোমার জানতে হবে যে ডারউইনের তত্ত্ব কি। ডারউইনের তত্ত্ব আমি বলেছি যে এই যে বানর থেকে মানুষ যে উৎপত্তি হয়েছে বা মানুষ থেকে, সরি বানর থেকে পরিবর্তিত হয়ে তোমার যে মানুষ তৈরি হয়েছে, এই তত্ত্বে দিয়েছিল স্যার ডারউইন। ওনাকে বলা হয় তোমার হচ্ছে বিবর্তন বিদ্যার জনক। তো উনি যে এই যে কনসেপ্টটা দিয়েছিল, তার মানে কি, এখন এটা যে বিবর্তন না, যে তোমার এই বানর থেকে মানুষ হচ্ছে, আমরা এটা কোথায় আলোচনা করছি, বিবর্তন বিদ্যা বা ইভলিউশনারি বায়োলজি। এখন দেখো, এখন তুই বলো ইভলিউশনারি বায়োলজি কিসের পার্ট, বা ফলিত বিজ্ঞানের পার্ট নাকি ভৌত বিজ্ঞানের পার্ট। হ্যাঁ, তাহলে এটা তুমি বুঝতেছো কিসের পার্ট বলো। আচ্ছা, এইটা তোমার হোম, তুমি বই খুলে এখনই চেক করবে, হ্যাঁ বলবে না, বই খুলে এখনই চেক করবে এটা কিসের পার্ট। ওকে, তারপরে কি, জীববিজ্ঞান বিদ্যা বা প্যালিওন্টোলজি, তার মানে আমার জীবাশ্ম নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে হচ্ছে প্যালিওন্টোলজির পার্ট। জীব পর্যায়বিদ্যা তোমার হচ্ছে জীবের যে বিকাশ, কীটতত্ত্ব হচ্ছে তোমার হচ্ছে কীট নিয়ে আলোচনা। এগুলা গেল। এখন আসি 5 নাম্বার, বা জীববিজ্ঞানের জনক কে। জীববিজ্ঞানের জনক কে বলতো, জীববিজ্ঞানের জনক বলা হয় তোমার অ্যারিস্টটলকে। ওকে, আচ্ছা অন্যান্য গুলা পড়ি, লিনিয়াস, আচ্ছা লিনিয়াস, লিনিয়াসকে বলা হয় তোমার হচ্ছে দ্বিপদ নামকরণের, বা এই যে যে বৈজ্ঞানিক নামকরণ আছে এদের বা দ্বিপদ নামকরণের জনক বলা হয়েছে লিনিয়াসকে। অ্যারিস্টটলকে বলা হয়েছে জীববিজ্ঞানের জনক, থিওফ্রাস্টাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক, ডাল্টন, জন ডাল্টন বা ডাল্টন হুকার নামে ইনি হচ্ছে কোনো কিছু জনক না, কিন্তু জন ডাল্টন যিনি আছে উনি হচ্ছে অ্যাটমের জনক বা হচ্ছে তোমার কেমিস্ট্রি যেটা পড়বা।
তোমার হচ্ছে থিওফ্রাস্টাস কৃষি উদ্ভিদ বিজ্ঞানে, অ্যারিস্টটল জীববিজ্ঞানে এবং লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণে। তাহলে 5 নাম্বার এমসিকিউ কমপ্লিট। দেখো আমার কতগুলো ইনফরমেশন জানা হয়ে যাচ্ছে একটা এমসিকিউ থেকে, রাইট? ওকে, দেখো দেখো পরবর্তী এমসিকিউ আসি। যে উইটেকারের 5 কিংডম এর প্রস্তাব করে কত সালে? কত সালে করছে? এই যে তোমাদের পড়াইছিলাম না 1969 সালে। ওকে, 1969 মার্গুলাস এবং উইটেকার যে 5টা কিংডম, যে মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর কি বলছে না, ফানজাই, প্লান্টি, তারপর এনিমালিয়া, এগুলো পড়েছিলাম না? তো এরা হচ্ছে ভাগ করছে। ওকে, তারপর দেখো অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন? এটা তোমাদের বইতে দেখতে পারবা, এটা মুখস্থ করা 384 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব। আচ্ছা, কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব? ওকে, প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিকে যে রাজ্য ছিল বা সুপার কিংডম ছিল, সেটার মধ্যে আমার একটাই ছিল, সেটা কি? মনে রাখ, সেই মনে রাখছে এগুলো। ওকে, তারপর দেখো শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? এটা তোমাদের বইয়ের লাইন, দেখবে যে ওই যে শ্রেণীবিন্যাসের কিছু হচ্ছে বইয়ের মধ্যে হচ্ছে ডেসক্রিপশন পড়তে পারবা, সেটা হচ্ছে এখানকার পার্ট, যে প্রজাতি। তারপর দেখো বন সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। এখন দেখো বন, বন মানে কি? ফরেস্ট, ফরেস্ট তাহলে এখানে আলোচনা হবে সিম্পল। ফিশারিজ মানে ফিশটা আলোচনা। মৃত্তিকা বিজ্ঞান মানে তোমার হচ্ছে মাটি নিয়ে আলোচনা, এখানে আমরা মাটি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। তোমার বায়োকেমিস্ট্রি হচ্ছে বায়োকেমিস্ট্রি বা জীব রসায়ন, জীবের মধ্যে যে রসায়ন চলছে সেটা নিয়ে আমাদের যে আলোচনা, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রির অংশ। নিমফায়া নৌশালী কোন পরিবেশে জন্মায়? আচ্ছা, প্রথমে আসে নিমফায়া নৌশালী আমার কোন উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে ওয়াটার লিলি বা শাপলা। আর শাপলার কোথায় জন্মায়? দেখো জলজ, সিম্পল। দেখো দেখো টমাস কেবলিয়ার কত সালে প্রতিষ্ঠা জগৎকে ভাগ করেন? এটা তোমাদের একটা আউটার নলেজ, এটা তোমাদের বইতে পাবে না, কিন্তু কিছু কিছু জানা বইয়ের বাইরেও কিছু কিছু জিনিস শিখাবে। তো এটা মনে রাখবো, 2004 সাল। খুব একটা ইম্পর্টেন্ট না, জানলে জানতে পারো। আচ্ছা, এনিমেলিয়া রাজ্যভুক্ত জীবদেহের অনন্য বৈশিষ্ট্য কোনটি? এখন দেখো এনিমেলিয়া তুমি যাও, ওরা তো বহুকোষী। অনন্য মানে কি? যে সবার সাথে মেলে না। বহুকোষী, বহুকোষী কিন্তু উদ্ভিদ বহুকোষী, এটা কিন্তু মিলে আসছে না। হেটেরোট্রপিক মানে অন্যের উপর নির্ভরশীল। এখন অন্যের উপর নির্ভরশীল কিন্তু অন্যান্য আছে। এটাও এই হেটেরোট্রপিক ওয়ার্ডটা, এই হেটেরোট্রপিক ওয়ার্ড মানে খাদ্যের জন্য যারা অন্যের উপর নির্ভরশীল, হেটেরোট্রপিক। আমি তুমি সবাই কিন্তু খাদ্যের উপর নির্ভরশীল, অন্য উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য, তাহলে আমরা হেটেরোট্রপিক। কিন্তু অটোট্রপিক যারা আছে, অটোট্রপিক, অটোট্রপিক বলা হয় উদ্ভিদকে, তারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। এই দুটো ওয়ার্ড মাথায় রাখবে। ওকে, দেখো প্লাস্টিক, সরি, ভ্রূণ স্তর দৃষ্টি, এটা তো ভ্রূণ স্তর দৃষ্টি অনেকেরই তৈরি হয়, কিন্তু এরা কিন্তু প্লাস্টিক নেই, যে কোনো প্রকার প্লাস্টিক নেই, মানে আমরা কিন্তু ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারি না। সঠিক। আচ্ছা, দেখো জীবদেহের প্রাণ রাসায়নিক জীবদেহে, সরি 14 নম্বর এমসিকিউতে আসো, যে জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালীর রোগ ইত্যাদি কোন শাখা আলোচ্য বিষয়? দেখো সেটা কোন শাখা আলোচ্য বিষয়? সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তার মানে যে প্রাণ রসায়ন, মানে প্রাণীর ভিতরে যে রসায়ন হচ্ছে, সেটা কি? বায়োকেমিস্ট্রির পার্ট। কেমিস্ট্রি রসায়ন, বায়োটেকনোলজি আমার জীব প্রযুক্তি, ফিজিওলজি আমার হচ্ছে শরীরবিদ্যা, শরীরের ভিতরে কি হচ্ছে সেটা হচ্ছে ফিজিওলজি পার্ট। ওকে, তারপর দেখো যে বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি? হ্যাঁ, বহুকোষী শৈবাল কিসে ছিল বলো তো? বা প্রোটিস্টার আন্ডারে। প্রোটিস্টার আন্ডারে বহুকোষী শৈবালের মধ্যে তোমার হচ্ছে ক্লোরোফিল উপস্থিত থাকে বা প্লাস্টিড উপস্থিত থাকে। যেহেতু তাদের মধ্যে ক্লোরোফিল এবং প্লাস্টিড উপস্থিত আছে, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবার দেখো, তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় জীব বিজ্ঞানের কোন শাখায়? মানে আমাদের বিজ্ঞানের, মানে জীব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করছিলাম না, ভৌত আর ফলিত। তো এই যে ভৌত পার্ট আছে, এই ভৌত পার্টে তোমার হচ্ছে তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং ফলিত হচ্ছে আমার প্র্যাকটিক্যাল। তো এটাই ইজিলি গেল। দেখো কোষের গঠন, কার্যাবলী, বিভাজন কোন শাখা আলোচনা করা হয়? কোষের গঠন আমার হচ্ছে সাইটোলজিতে আলোচনা করে। সাইটোলজি বলতে যে সাইটো মানে সেল এবং লজি মানে নলেজ, মানে সেলের যে বিদ্যা সেটা হচ্ছে সাইটোলজিতে আলোচনা করে, সেল প্লাস লজি। তারপর মরফোলজি, মরফোলজি হচ্ছে আমার দেহের অবকাঠামো বা দেহের গঠন নিয়ে আলোচনা করে। এবং অ্যানাটমি, মরফোলজি হচ্ছে, আবার হিস্টোলজি হচ্ছে তোমার টিস্যু নিয়ে আলোচনা করে। এবং অ্যানাটমি তোমার হচ্ছে ভিতরে যে শরীরের ভিতরে যে অংশগুলো, সেই অংশগুলো কি দিয়ে গঠিত, কেমনে গঠিত, বা শরীরের যে পার্টস পাতি নিয়ে যে আলোচনা, সেগুলো হচ্ছে অ্যানাটমি। শরীরের অঙ্গ নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে অ্যানাটমি। ওকে, এটা সব তোমাদের ওই দেখছো ম্যাক্সিমাম এমসি করতে করতেছে ওই পার্সন থেকে করতেছে।
আচ্ছা ভাইয়া আসলে আর কিছু এমসিকিউ আছে আমরা সলভ করে ফেলি। আচ্ছা দেখো, ক্লেভিলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করছে? এটা হচ্ছে 6টা। এটা হচ্ছে বইয়ের বাইরে এমসিকিউ, একটু নলেজের জন্য তোমাদের জন্য দেওয়া, যারা তোমরা এক্সট্রা কিছু জেনে থাকো। দেখো, কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বৈশিষ্ট্য আলোচনা করা হয়? ভৌত বিজ্ঞান ও জড়বিজ্ঞান, মানে যেখানে জীবন নেই সেটা হচ্ছে জড়বিজ্ঞানী। আচ্ছা, পরিবেশ বিজ্ঞান মানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান, তোমার কৃষি, ভৌত বিজ্ঞান তো সিম্পল, কৃষি বিজ্ঞান ও জড়বিজ্ঞান এগুলো অ্যান্সার না, এটা অ্যান্সার। দেখো, থমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন? এগুলো অক্সফোর্ডে, এগুলো এত এমসিকিউ লাগবে না তোমাদের, জাস্ট জানার জন্য জানো। দেখো, দ্বিপদ নামের দ্বিতীয় অংশটি কি? তার মানে প্রথমে হচ্ছে গণ, তারপর এটার প্রজাতি। তো প্রথমে হচ্ছে যে হোমোসেপিয়েন্স আমরা লিখছি, হোমোসেপিয়েন্স এর ফার্স্ট হচ্ছে গণ, স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। গেল। তারপর দেখো, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? জীববিজ্ঞান। রে তোমাদের ইনিশিয়ালি যে প্রথম বৈদিক প্রথম কিছু ধাপ আছে সেখানে অ্যান্সার দেওয়া আছে। ওকে। তারপর দেখো, ম্যালেরিয়া জীবাণু বৈজ্ঞানিক নাম কি? এটা তোমরা দেখতে পাবা যে প্লাসমোডিয়াম ভিভ্যাক্স ওই চার্টের মধ্যে আছে। ভিব্রিও কলেরা তোমার কিসের বৈজ্ঞানিক নাম? তোমার হচ্ছে কলেরা জীবাণুর। কাপসিকাস সালোরিস কিসের? আর এপিসিন্ডিকা কিসের? এপিসিন্ডিকা তোমার হচ্ছে মৌমাছি, কপসিকাস সালোরিস তোমার হচ্ছে পাটির। ওকে। সরি, তোমার হচ্ছে দোয়েল পাখি, দোয়েল পাখি আমাদের জাতীয় পাখির হচ্ছে কাপসিকাস সালোরিস, আর ওইটা হচ্ছে কর্করাস কাপসুলারিস। মনে রাখবা, প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো যে কার্লোস কোন দেশে অধিবাসী ছিলেন? এটা সুইডেনের, এটা তোমাদের মুখস্থ করা। যে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোন রাজ্যভুক্ত জীবেরা? এটা হচ্ছে মনেরা। তোমরা ওখানে চার্টগুলো বৈশিষ্ট্যগুলো পড়লে দেখবে যে শোষণ সম্পর্কে তোমার হচ্ছে মনেরার মধ্যে বৈশিষ্ট্য দেওয়া আছে। এবার ফাস্ট ফুডে কোনটির অভাব রয়েছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের কথা না, এটা হচ্ছে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব রয়েছে। ওকে। তাহলে আমরা হচ্ছে মোটামুটি বেশ কিছু এমসিকিউ সলভ করেছি 15-20টার মধ্যে। খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো সেগুলো সলভ করে ফেললাম আমরা। চ্যাপ্টার পড়লাম, এমসিকিউ পড়লাম। এখন আমরা কিসে আসবো? আমরা বেসিক্যালি এখন আসবো যে ক্রিয়েটিভ যে পার্টটা আছে সেখানে আমরা আসো দেখি যে ক্রিয়েটিভে আমাদের কি বলছে। আচ্ছা, প্রথমে দেখো যে এই ক্রিয়েটিভে কি বলছে, যে আর্কিগোনিয়াম কি। ওকে। আর্কিগোনিয়াম হচ্ছে তোমাদের যে অনাবৃত বীজী যে উদ্ভিদগুলো আছে তাদের হচ্ছে যৌন প্রজননের একটা অংশ হচ্ছে আর্কিগোনিয়াম। হুম। তারা হচ্ছে এই যৌন প্রজনন করে হচ্ছে আর্কিগোনিয়ামের মাধ্যমে। যে এটা হচ্ছে আমাদের সাইকাস হয়, সাইকাস গাছের মধ্যে তুমি এরকম হচ্ছে স্তূপ স্তূপ দেখবা, সেগুলো হচ্ছে আমার আর্কিগোনিয়াম বা স্ত্রী প্রজনন তন্ত্র। ওকে। আচ্ছা, জীবের শ্রেণীবিন্যাস কোনো গুরুত্বপূর্ণ কেন? কেন তোমরা হচ্ছে দেখো, আমরা যদি জীবের শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা ইজিলি অনেক প্রাণীর একসাথে বৈশিষ্ট্য জানতে পারবো। তারপর তোমার হচ্ছে মানে বৈজ্ঞানিকরা ইজিলি একটা বৈশিষ্ট্য জেনে অনেকগুলা প্রাণীর সম্পর্কে জানতে পারবে। এই যে বিভিন্নগুলা তোমার বইতে খেয়াল করবা যে এই হচ্ছে অ্যান্সার গুলা দেওয়া আছে। জীবের শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ণ কেন, অ্যান্সার গুলো দেওয়া আছে। এবার দেখো, উদ্দীপকের এক জীবটি কোন রাজ্যের অন্তর্গত? তো দেখো, এটা কিসের রাজ্যের অন্তর্গত? দেখে দেখে কি মনে হচ্ছে অ্যামিবা মনে হচ্ছে না? দেখো এই ফিগার তুমি দেখছো না? এটা দেখে কি মনে হচ্ছে? এই ফিগার কই দেখছো? দেখো তো, চলো আমরা দেখে আসি আগে। দেখো, এই দেখো, এই যে। তার মানে আমি দেখে বলতে পারছি এটা অ্যামিবার অন্তর্গত, ফিগার দেখে বলতে পারছি অ্যামিবা কিসের অন্তর্গত, প্রোটিস্টার অন্তর্গত। এটা আমরা আগে ধরবো। আমাদের উদ্দীপক দেখে প্রথম কাজই এইগুলো হচ্ছে আইডেন্টিফাই করা। এখন দেখো, তাহলে দেখো এগুলো আইডেন্টিফাই করা, দেখো যে কোন রাজ্যের অন্তর্গত ব্যাখ্যা করো। এখন আমরা আইডেন্টিফাই করে ফেলছি যে এরা হচ্ছে অ্যামিবা এবং এরা প্রোটিস্টার অন্তর্ভুক্ত। তারপর আমরা আলোচনা শুরু করবো। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা যে মুখস্থ করছি, মুখস্থ তুলে দেবো। তাই আমাদের এখানে কমপ্লিট। ওকে। ওকে। তার পরবর্তী দেখো যে উদ্দীপকের ওয়াই ও জেড এর মধ্যে কোনটি উন্নত বিশ্লেষণ করো। ওকে, চলো আমরা দেখি এই কোশ্চেনে আমরা কিভাবে অ্যান্সার করব। দেখো, আমাদের এই কোশ্চেনের অ্যান্সার খুবই ইজি। যে আমরা কি করব, যে তোমার অ্যামিবার যে বৈশিষ্ট্যগুলো আছে বা প্রোটিস্টার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখবো। তারপর জেড বলতে আমরা কি হচ্ছে, দেখো তো এটা কোনটা? ফিলামেন্ট। ফিলামেন্ট আমরা এই ফিগার কই দেখছি, চলো দেখে আসি তো বন্ধুরা। এই দেখ, এখানে দেখছি না? তার মানে মনেরা দেখছি না, রাজ্য কোনটা? মনেরা দেখছি। তাহলে দেখে আসি চলো। তার মানে আমরা মনেরা মনেরা পাই গেলাম। তাহলে আমরা এখানে কিসের বৈশিষ্ট্য লিখবো? মনেরা বৈশিষ্ট্য লিখবো। ওকে।
তাহলে অ্যামিবা এবং মোনেরা বৈশিষ্ট্য লিখবো। এখন তুমি ভাবো অ্যামিবা তোমার একটা প্রকৃত কোষী প্রাণীর উদাহরণ, কিন্তু মোনেরা তোমার আদিকোষী প্রাণীর উদাহরণ। তার মানে এরা কি মানে উন্নত আদিকোষী হবে, মোনেরা তোমার অনুন্নত হবে। এবার এদের যে বৈশিষ্ট্যগুলা তুমি ওগুলো লিখলা, মোনেরা বৈশিষ্ট্য লিখলা, তারপর এখানে লিখবা যে শেষে দিক যে প্রথমে তুমি হচ্ছে ধরবা যে এইটা হচ্ছে অ্যামিবা, এইটা হচ্ছে মোনেরা কিংডম বা ব্যাকটেরিয়া, এভাবে লিখবা। লেখার পরে তোমার হচ্ছে অ্যামিবা মোনেরা লিখলা, পরে বৈশিষ্ট্য দেওয়ার পর এখানে লাস্টে লিখবা যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিবা হচ্ছে মনে আছে অ্যামিবার কিছু কিছু বৈশিষ্ট্য উন্নত, যেমন এরা হচ্ছে প্রকৃত কোষী, এদের নিউক্লিয়াস উন্নত। এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হচ্ছে অ্যামিবার মধ্যে লিখে ফেলবা, এর মধ্যে লিখে ফেলবা। লেখার পরে তুমি বলবা এই জন্য মনে রাখছে অ্যামিবা বেশি উন্নত। এ হচ্ছে এমসিকিউ। তো ট্রাই করবা যে ডিমার্কে যে কোশ্চেনগুলো থাকে এরা হচ্ছে 3 পেজ বা 2.5 পেজের মধ্যে লেখা, 2.5-3 পেজের মধ্যে লিখে ফেলবা। ওকে। আর সি মার্কে যেগুলো ওগুলো 1 থেকে মানে 1.5 পেজ হয় অ্যাটলিস্ট। ওকে, এই হচ্ছে তোমার কথা। তার মানে ওই বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো পড়তে হবে, রাইট? আর তোমরা ট্রাই করবা ফিগার গুলো আঁকাই দাও। এখানে যে ফিগার আছে না, ফিগার তুমি এখানে দিয়ে দিবা, অ্যামিবার মধ্যে ফিগার দিয়ে দিবা, এখানে মনের মধ্যে ফিগার দিয়ে দিবা। ফিগার দিলে বায়োলজি ইজ অল অ্যাবাউট ফিগার। বায়োলজির মধ্যে যে 2টা ফিগার দিতে পারো তোমরা খুব ভালো মতো মার্ক পাবো, বা টিচারের ওইটার ক্ষেত্রে আকৃষ্ট হয়ে তোমাদের খাতাটা একটু এক্সেপশনাল খাতা হবে এবং ইজিলি মার্ক দিবে। গট ইট? ওকে। তার পরবর্তীতে আমাদের এই ক্রিয়েটিভ সলভ হয়ে গেল। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ। এই ধরনের ক্রিয়েটিভ করে তোমরা দেখো বৈশিষ্ট্যগুলো পড়বা এবং ধরতে পারা লাগবে যে কোনটা কোন ইয়ের আন্ডারে পড়ে। এভাবে হচ্ছে এমসিকিউ বা ক্রিয়েটিভ গুলো আসে। তার পরবর্তীতে আসো আমরা আরেকটা ইম্পর্টেন্ট সিকিউ সলভ করে ফেলি। আচ্ছা, পরবর্তী দেখো যে চিত্র এক্স ওয়াই জেড আমরা আগেই দেখে সলভ করেছি। এটা কি বলছে এটা দেখো কিসের মতো ফিগারটা দেখো তো। চলো আমরা দেখে আসি ফিগারটা কই ছিল ভাইয়া আপুরা। দেখো এই ফিগারটা দেখো মাশরুমের মতো লাগে না? তাহলে আমরা আইডেন্টিফাই করছি এটা মাশরুম, তার মানে এটা হচ্ছে ফানজাই আন্ডারে পড়ে। শেষ, ধরা শেষ আমাদের। পরবর্তী ফিগার দেখো, এই দেখো এটা আবার কিসের মতো আন্ডারে পড়তে হচ্ছে, ফিগারটা কিসের মতো লাগে, কিসের মতো মনে হচ্ছে বলো তো বাই ফিগারটা? একটু প্রবলেম হয়েছিল, আবার দেখো ব্যাক টু দ্য ক্লাস। ওকে, তাহলে এখানে ফিগার থেকে আমরা কি বলতে পারলাম, এটা হচ্ছে কার ফিগার ছিল? দেখো মাশরুমের ফিগার ছিল, রাইট? এই দেখো মাশরুমের ফিগার ছিল, গেল। তার পরবর্তী দেখো, পরবর্তী আমরা যাই আরো। ওকে, পরবর্তী দেখো এটা হচ্ছে কিসের ফিগার? দেখো তো এই ফিগার আমরা কই দেখছি, চলো দেখি ভাই আপুরা। এই দেখো এটা হচ্ছে এই ফিগার, তার মানে এটা মনেরা বা ব্যাকটেরিয়া, গেল মনেরা। তার পরবর্তী দেখো আমরা ইজিলি আগে ধরে নিচ্ছি, দেখো এই ফিগার আমরা কই দেখছি মনে করো তো। এই ফিগারগুলো বইতে তোমাদের প্রত্যেকটা কিংডমের সাইডে হচ্ছে ফিগার দেওয়া আছে, এই ফিগারগুলো মাস্ট মনে রাখবা। ওকে, এই দেখো এই ফিগার, এই দেখো এটা হচ্ছে প্রোটিস্টা বা ইউক্যারিওট। ওকে, এই হচ্ছে আমরা তাহলে ধরে ফেললাম। এখন ধরো এই ধরনের ক্রিয়েটিভ গুলো ধরাটাই মেইন, ধরতে পারাটাই মেইন কোনটা কোন রাজ্যে। এখন আমরা ধরে ফেলছি, ধরার পর এখন আসো আমরা আলোচনা করি। কোথায় কি বলছে ভৌত জীববিজ্ঞান কি। ভৌত জীববিজ্ঞান তোমার যেই জীববিজ্ঞানের যেই শাখায় আমরা যে থিওরিটিক্যাল বা তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করি সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তোমাদের ভাইয়া প্রথমেই বলছে এই বিষয়। তারপর দেখো লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক বলা হয় কেন? কারণ লিনিয়াসই ফার্স্টে তোমার এই যে গণ এবং প্রজাতির মাধ্যমে যে নামকরণ করা যায় এটা হচ্ছে বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের ধারণাই দিচ্ছে লিনিয়াস। তো এই জন্য তাকে হচ্ছে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। যে হোমোসেপিয়েন্সের যে নামকরণ সেটা হচ্ছে ফার্স্ট উনিই করছে। ওকে, তো এটা লিখবা তোমাদের মতো করে। তারপর জেড চিহ্নিত রাজ্যের বৈশিষ্ট্য। জেড কি আমরা দেখছি অ্যামিবা, অ্যামিবা মানে কই ছিল? প্রোটিস্টা। তাহলে হচ্ছে দেখো কই ছিলাম এই দেখো, এই দেখো এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো এই প্রশ্ন। ওকে ওকে, তারপর দেখো যে উদ্দীপকের এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি অধিক উন্নত। ওই সেম কোশ্চেন, এক্স মানে আমার ফানজাই, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এদের হচ্ছে বৈশিষ্ট্য লিখে ফেলবা, এদের সব বৈশিষ্ট্য লিখবা। যে এক্স এর প্রথম বৈশিষ্ট্য কি, আগে প্রথমে লিখবো উদ্দীপক থেকে আমরা দেখতে পারি এটা ফিগার এমন, তাই এটা হচ্ছে ফানজাই বা ছত্রাকের, এবং এটা হচ্ছে মনেরা বা ব্যাকটেরিয়ার অন্তর্গত। তো তার পরবর্তী লিখবা এদের বৈশিষ্ট্য লিখবা। তোমার হচ্ছে প্রথম হচ্ছে ফানজাই সব বৈশিষ্ট্য লিখে ফেলবা। তারপর হচ্ছে এই যে মনেরা সব বৈশিষ্ট্য লিখে ফেলবা। লেখার পরে তোমরা লিখলা, লেখার পরে তোমরা চাইলে এখানে ফিগার আঁকাই দিবা, এখানে ফিগার আঁকাই দিবা। ফিগার খুবই ইম্পর্টেন্ট, টিচাররা মার্ক দিবে এক্সট্রা তোমাদের। ফিগার দিলা, দেওয়ার পরবর্তী লিখবা। আমরা এখান থেকে দেখতে পাই যে মাশরুম হচ্ছে ফাঙ্গাইয়ের অন্তর্ভুক্ত, যারা হচ্ছে আদিকোষী উন্নত কোষী বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক, এবং এরা হচ্ছে অনুন্নত কোষী বা এদের হচ্ছে নিউক্লিয়াস অনুন্নত, এবং এদের মধ্যে সকল কোষীয় অঙ্গাণু নেই, যারা হচ্ছে তোমার হচ্ছে মনের আন্ডারে পড়ে।
তো এই জন্য বলা যায় যে মনের চেয়ে ফাংশন বেশি উন্নত। বুঝতে পারছো? এইভাবে লিখে ফেলবা যে 3 পৃষ্ঠা, একটা পৃষ্ঠায় তোমরা হচ্ছে মোটামুটি আলোচনা করবা যে কোনটা কি, এক পৃষ্ঠায় তোমরা হচ্ছে বৈশিষ্ট্য দিবা, আর এক পৃষ্ঠা হচ্ছে এরকম আলোচনা করবা যে কোনটা বেশি উন্নত। ওকে, এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা বা জিপ পার্ট যে চ্যাপ্টার, সেটা হচ্ছে মোটামুটি একটি বিশদ আলোচনা ছিল। ওকে, এখন তোমাদের যে এই চ্যাপ্টার খুব ভালো মতো পড়বা, এই চ্যাপ্টারের যে কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, যে এই পার্টটা ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু বলে দিচ্ছি। আমাদের বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, তোমার ফলিত জীববিজ্ঞান এবং ভৌত জীববিজ্ঞান এই পার্টগুলো ইম্পর্টেন্ট, এই চারটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, যতটুকু পারছে তোমাদের বোঝানোর ট্রাই করছে, যেহেতু এটা একটা রিভিশন ক্লাস ছিল, সো উই ক্যান নট এক্সপেক্ট দ্যাট দ্য ক্লাস উড বি দ্যাট লং অর দ্যাট ডেসপেক্টিভ। বাট আমি ট্রাই করছি তোমাদের জন্য যেটুকু বেশি ইম্পর্টেন্ট, যেটুকু তোমাদের না পড়লেই না, বা যেটুকু তোমাদের জানা দরকার বা বেস স্ট্রং করা দরকার, সেটুকু আলোচনা করে দিছি। সো তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আমি এখানে ক্লাস শেষ করতেছি। সো পরবর্তী দেখা হবে, পরে শিখবো আরো কোনো একটা ক্লাসে তোমাদের সাথে। সো থ্যাংক ইউ ভেরি মাচ